আমি মূলত অফলাইনে কাজ করি, অর্থাৎ সরাসরি মানুষের সাথে কাজ করি। আহ, এটি কিন্তু দীর্ঘদিন ধরে আমি আসলে অনলাইন অ্যাক্টিভিস্ট না। অনলাইনে কাজ করার গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু আমি সেই জায়গাটাতে খুব বেশি স্বাচ্ছন্দ্য না, আমি সেটাতে সফলও না। আমি অফলাইনে কাজ করতে পছন্দ করি এবং সে অর্থে আমার কাজ প্রচুর। কিন্তু অনলাইনে তখনই আমি কিছু বলি বা বলতে আসি যখন খুব বেশি কোনো কিছু নাড়া দেয় বা মনে হয় যে বলি। এই বলার কোনো গুরুত্ব নাই, কিছু না, এটা উম, নিজেকে বলা আসলে, এটা আসলে তাই। তো যাই হোক, আমি এলোমেলো কথা বলি, এলোমেলো কথার কিন্তু একটা বিশাল গুরুত্ব আছে। আমি যখন লিখবো, আপনারা খেয়াল করলে তো দেখবেন, আমি যখন আহ, আড্ডায়, তখন আমি একরকম মানুষ, আপনার কাছে মনে হবে যে খুব ঠিক আছে, যে আমাকে দিয়ে কি আসলে সিরিয়াস কাজ সম্ভব? কিন্তু আমি প্রকৃতপক্ষে আমি যে কাজটা করি সেই সিরিয়াসনেস আবার আপনারা নিতে পারবেন না, অতটা সিরিয়াস আপনারা কখনো হতে পারবেন না। ফলে মানে আমার তো দুইটা ফেস আছে, ঠিক না? একটা হোয়াটএভার, সব মানুষেরই অনেকগুলো ফেস থাকে, সব মানুষই মাল্টিপোলার, বাইপোলারও না। ফলে সেটি যতক্ষণ না রোগ হিসেবে আবির্ভূত হয় তখন আমরা বাইপোলার বলি, মাল্টিপোলার বলি। আসলে সব মানুষই বাইপোলার, মাল্টিপোলার, ঠিক আছে? কোনোটা ইনঅ্যাক্টিভ, কোনোটা অ্যাক্টিভ। এখন হয়তো একটা অ্যাক্টিভ, অন্য সময় তো আরেকটা অ্যাক্টিভ। যে কথা বলতে চাচ্ছি, অর্থনীতিতে কোবরা ইফেক্ট অনেকে শুনে থাকবেন। কোবরা ইফেক্ট নামে একটা টার্ম আছে। কোবরা এফেক্ট যে, এটা আমি চিকিৎসা দিয়ে বোঝাই, যে চিকিৎসায় রোগ ভালো হওয়ার কথা ছিল কিন্তু সেই রোগটা আরও বেড়ে গেল। এখন আমি কোবরা ইফেক্ট কোথা থেকে আসলো, আহ, সম্ভবত এটা হয়তো কত সালের দিকে হবে, আমি সালটা বলতে পারছি না, অনেক আগে ব্রিটিশ শাসনামলে, কি 1858, 1958 তো হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ওই সময় তো 47-এ স্বাধীন হলো। যাই হোক, আমি সালটা না বলতে যাই যেহেতু আমার ভালো মনে নাই। তো দিল্লিতে কোবরা সাপের, গোখ্র সাপের উৎপাত খুব বেড়ে গিয়েছিল। তখন ব্রিটিশ রাজ বা ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিল, ব্রিটিশদের তো তখন যে ব্যাপারটা ছিল আর কি, যে শক্তি প্রয়োগের মাধ্যমে কাজ আদায় করা, লোভ দিয়ে কাজ আদায় করা, এই একটা প্রক্রিয়া। আমার মনে হয় যে সেই চর্চা তো এখনও আছে। কোন দেশে আছে কোন দেশে নাই আমি সেটা বলতে পারবো না, এটা সারা বিশ্বব্যাপী এখনও আছে। তো মানুষকে বলা হলো যে তোমরা মৃত কোবরা জমা দাও, আমি সরকার তোমাদের টাকা দিবে। তো হ্যাঁ, টাকা কিন্তু খুব ভয়ানক জিনিস, মানে বিশেষ করে যখন সেটা যদি মানুষের ঘাটতি থাকে, মানে মৌলিক চাহিদা পূরণের জায়গাটাও অপূর্ণ থাকে, তখন টাকা কিন্তু খুব ভয়ানক জিনিস। তো সেখানে কি হয়েছিল, মানুষ যখন দেখলো যে মৃত কোবরা জমা দিয়ে আসলে টাকা পাওয়া যাচ্ছে এবং টাকার অ্যামাউন্টটা খুব ছোট না, তখন মানুষ কিন্তু কোবরা পুষতে শুরু করলো এবং কোবরার প্রজনন ঘটাতে হেল্প করতে শুরু করলো। কোবরা বাসায় কোবরা বানিয়ে কোবরা মেরে দিয়ে আসতেছে ব্রিটিশ সরকারে কে। তো এটা যখন সরকার জানলো, বুঝতে পারলো যে মানুষ তো চালাকি শুরু করছে, কোবরা পুষে কোবরা মাইরে দিয়ে টাকা নিয়ে যাচ্ছে, তখন তারা হঠাৎ যেটা করলো যে না, এই পুরস্কার, এই টাকা তোমরা পাবা না, মৃত কোবরা জমা দিলে এখন আর আমরা টাকা জমা দিব না, টাকা দিব না। ইতোমধ্যে যেটা হয়েছে, প্রচুর মানুষের বাড়িতে পোষা কোবরা আছে, অনেক পরিমাণ কোবরা খাঁচা বন্দি আছে, যেগুলো তারা মাঝে মাঝে একটা করে মারবে আর নিয়ে সরকারকে দিয়ে টাকা নিয়ে আসবে। এটা তো মানে খানিকটা সহজ হলো, প্রতিদিন বাজারের টাকাটা যদি কোবরা মেরে হয়ে যায়। ঠিক আছে? তো পরে যেটা হলো যে মানুষ যখন দেখলো যে এখন তো আর কোবরা মেরে জমা দিলে আমরা টাকা পাবো না, তখন তারা সব কোবরা রাস্তাঘাটে জঙ্গলে ছেড়ে দিল। কি হলো, কোবরা কয়েক গুণ বেড়ে গেল। মানে এটা হচ্ছে কোবরা এফেক্ট। অর্থনীতিতে আপনি প্রণোদনা সবসময় যে কাজে লাগবে তা না, এটার উল্টোও হতে পারে। তো সম্প্রতি একটা খুনের ঘটনা ঘটেছে, এটা কি কোথায় ঘটলো, এটা এত জায়গায় ঘটতেছে, রাজবাড়িতে এক চায়ের দোকানদারকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এইটা কিন্তু ওই কোবরা ইফেক্টের মতো একটা ঘটনা। চায়ের দোকানদার তার মা মারা যাওয়ার পরে তাদের সব ব্যাংকে গচ্ছিত টাকার নমিনি করেছিলেন তার ভাইকে। তো ভাইয়ের মনে হলো যে, সে শান্তশিষ্ট ভাইয়ের হঠাৎ মনে হলো যে মারা গেলে আমি টাকা পাবো, তাহলে তাকে এখন মেরে ফেললেই তো টাকা আমার। তো ভাই তার কিছুটা শত্রুভাবাপন্ন দুজনকে দিয়ে বড় ভাইকে মেরে দিয়েছে।
তো আসলে বাংলাদেশে খুন খারাপি যে হারে বাড়তেছে বা যা হচ্ছে, আহ, সেই প্রেক্ষিতেই আমি কথা বলতে শুরু করেছিলাম। তো আমি মূলত কথা বলতে চাচ্ছিলাম যে রংপুরে যে 4টা খুনের ঘটনা ঘটছে এটা নিয়ে বলবো, কিন্তু তার আগে আমি আসলে মানে ম্যাক্রো লেভেলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আহ, বাংলাদেশে একটা যুদ্ধ বাকি রয়ে গেছে। এটা বাংলাদেশে না, আহ, এই অঞ্চলে মূলত বাংলাদেশে, বাংলাদেশেই বলি আপাতত। আপনারা যদি খেয়াল করে দেখেন 60-এর দশকে বা তার পূর্বে আরও কয়েক দশক ধরে এই অঞ্চলে ভারতবর্ষে প্রচুর পরিমাণ মার্ক্সবাদী এবং মাওবাদী বামপন্থী গেরিলাদের বা যোদ্ধাদের রাষ্ট্র এনকাউন্টারে হত্যা করেছিল। সংখ্যাটা অনেক। এমনকি আহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও কিন্তু পশ্চিমার চাপে হোক অথবা উনি নিজের সরকার বা রাষ্ট্রের প্রয়োজনেই হোক, বা নিজের মনোভাব থেকেই হোক, তাকেও কিন্তু কম বেশি কিছুটা এটা করতে হয়েছিল। তো নেপালে, ভারতে, তখন তো ভারত অবিভক্ত ভারত অবিভক্ত সময়কালীন থেকেই, তখন পাকিস্তান বাংলাদেশ অবিভক্ত। তো মাওবাদী মার্ক্সবাদী এক কথায় বামপন্থী গেরিলাদের হত্যা করার একটা নিধনযোগ্য কিন্তু এই অঞ্চলে চলেছিল। ঠিক আছে, ইন প্রপোর্শনেট উইথ দ্যাট ধর্মকে উপজীব্য করে যে এক্সট্রিমিজম, উগ্রবাদ, সেটিকে মোকাবেলা করার জন্য যে একটা যুদ্ধ, সেই যুদ্ধটা কিন্তু এই অঞ্চলে বাকি রয়ে গেছে। পশ্চিমারা যেটা হয়, ইউরোপ আমেরিকা যেটা মনে করে যে তারা 1 নম্বরে রাখে তাদের শত্রুর তালিকায় আসলে বামপন্থীদের। এর একটা কারণ হয়তো যে তারা পুঁজিবাদ দ্বারা পরিচালিত এবং তারা মনে করেছে যে পুঁজিবাদ দ্বারা তাদের অর্থনীতি সবচেয়ে ভালো থাকবে। আমার মনে হয় না তারা পৃথিবীর 800 কোটি মানুষের ভালো থাকা নিয়ে চিন্তা করে এখনও। তাদের 100 কোটি মানুষের টপে থাকা, ভালো থাকা নিয়েই চিন্তা করে, এটাই যত স্বাভাবিক না হলেও এটাই বাস্তবতা। সেক্ষেত্রে তাদের অর্থনীতি যেভাবে ফুলে ফেঁপে আছে সেটাকে বজায় রাখতে গেলে তাদের দিক থেকে তারা বামপন্থীদেরকে প্রথমত টার্গেট করবে। আর ধর্মভিত্তিক যে উগ্রবাদ, সেটিকে ধর্মভিত্তিক উগ্রবাদ কিন্তু আসলে পুঁজিবাদের সমর্থক। ধর্মভিত্তিক উগ্রবাদ কিন্তু পুঁজিবাদের বিপক্ষে যায় না। তারা ধর্মভিত্তিক উগ্রবাদকে প্রশ্রয় দিবে, কারণ ধর্মভিত্তিক উগ্রবাদকে জিয়ে রেখে তারা উন্নয়নশীল দেশের শ্রমকে যেভাবে ব্যবহার করতে পারে, সেটি কিন্তু খুব মজার একটা বিষয়। ঠিক আছে, মানে আমি মানবিকও সাজবো, আবার আমি আসলে বেনিফিটটাও নিব। ফলে ধর্মভিত্তিক উগ্রবাদ তাদের শত্রু হয়ে ওঠে তখনই যখন তীরটা তাদের দিকে যায়। আদারওয়াইজ এটা তাদের কাছে আসলে খুব বেশি ফ্যাক্টর আমার মনে হয় না, এখনও না। তীরটা তাদের দিকে গেলে পরে তখন তারা সেটা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। টুইন টাওয়ারে হামলা হলো তখন তাদের টনক নড়লো। এমনি তাদের দেশে 2-4টা খুন খারাপি হবে, এটুকু তারা মেনে নেয়। বড় ধরনের কোনো সংকটে পড়লে তখন। ফলে বাংলাদেশে যে উগ্রবাদ আছে, সেই উগ্রবাদ কতটুকু বাড়তে দিবে এই ধরনের দেশগুলোতে প্রকৃতপক্ষে বামপন্থা, মানে মানুষের যেটা আছে, রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি অনাস্থা আছে স্বাভাবিকভাবেই। সেই অনাস্থা থেকে যে রাজনীতি, সেটা মূলত বাম রাজনীতি, বামপন্থার রাজনীতি। বামপন্থা মানে এমন না যে আপনাকে মার্ক্সবাদ বুঝতে হবে, আপনাকে ম্যানিফেস্টো বুঝতে হবে, এটা না। বামপন্থা মানে হচ্ছে যে ইউ আর অপোজিং ইউর সিস্টেম, যে সিস্টেম আপনাকে প্রতিপালন করতে পারছে না, করছে না, কতিপয়ের রাষ্ট্র হয়ে যাচ্ছে। তো ফলে সঙ্গত কারণে এ ধরনের দেশগুলোতে সেটাই থাকে, মানুষের মধ্যে অনেক ধরনের অনাস্থা থাকে রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি। কারণ রাষ্ট্রই যখন ষড়যন্ত্রকারী হয়, রাষ্ট্রই যখন কোনো বহিঃশক্তি দ্বারা লালিত হয়, এবং সাধারণ মানুষের একটা বৈশিষ্ট্য, তারা কিচ্ছু বোঝে না কিন্তু আসল জিনিসটা বুঝতে পারে। এটা পালস সাধারণ মানুষের। তারা দেখবেন যে আপনি বলবেন ভুল, বুঝছে না, কিন্তু প্রকৃতপক্ষে তারা গুড অর ব্যাড, মোটা দাগে এটা তারা বুঝতে পারে। আপনি 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 যে সংকটগুলো দেখেন, এটা সাধারণ মানুষ দ্বারা সৃষ্ট সংকট না। আমি একদম কোট আপনাদের বললাম, ইউ ক্যান ট্রাই টু প্রুভ ইট।
তো যেটা হলো যে এ ধরনের রাষ্ট্রগুলোতে মূলত বামপন্থা দ্বারাই আক্রান্ত হওয়ার কথা ছিল, সংকটে পড়ার রাষ্ট্র আর কি, যে রাষ্ট্র চলমান রাষ্ট্র ব্যবস্থা। তো সেটি হয়নি কেন? কারণ এ ধরনের রাষ্ট্রগুলোতে বামপন্থাকে নিয়ন্ত্রণ করার জন্য পশ্চিমা শক্তি যথেষ্ট ছিল না। তারা মূলত এ ধরনের রাষ্ট্রগুলোতে বামপন্থাকে নিয়ন্ত্রণ করেছে মানে ধর্মভিত্তিক উগ্রবাদ দ্বারা। হয়তো ইন্ডিয়াতে সেটা এক রকমের, বাংলাদেশে এক রকমের, ঠিক আছে, মুসলিম গুলোতে এক রকমের, হিন্দু রাষ্ট্রে হলে আরেক রকমের। চীন কিভাবে চলছে এটা তো অনেক তর্ক বিতর্ক আলোচনার বিষয়। চীন তাদের ধরাছোঁয়ার বাইরে আছে এখনও। চীন যে আপনি বামপন্থা দিয়ে চলছে সেটা যেমন বলা মুশকিল, আবার ঠিক আছে, যাই হোক, তাদের ঘোষণার মধ্যে তো সেটিই আছে, সেটি ধরে নিতে হবে। তো যাই হোক, এ ধরনের রাষ্ট্রগুলোতে ইসলামিক, বাংলাদেশকে নিয়ে বলছি বলে ইসলামিক বলছি, ইসলামিক উগ্রবাদ কিন্তু এখন পর্যন্ত পশ্চিমাদের প্রিয় জিনিস। আমরা বিদেশ থেকে যে এবার আন্দোলনে, জুলাই আন্দোলনে যে পক্ষচারণ দেখেছি, বিদেশ থেকে প্রচুর পরিমাণ সাপোর্টার জুলাই আন্দোলন পেয়েছে। জুলাই আন্দোলনের পক্ষে বিপক্ষে নিয়ে আমি কথা বলছি না, বিদেশ থেকে কিন্তু প্রচুর সাপোর্টার, ইউরোপ আমেরিকা থেকে প্রচুর সাপোর্টার জুলাই আন্দোলন পেয়েছে। তো সেটা যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। তো বামপন্থাকে ঘায়েল করা, এখন আপনি বলবেন যে আওয়ামী লীগ কি বামপন্থা? দেখেন, মানে বামপন্থার অনেক ধরনের ফর্ম আছে। সাদ্দাম হোসেন কি বামপন্থী? অফকোর্স বামপন্থী। লিবিয়ার গাদ্দাফি কি বামপন্থী? অফকোর্স বামপন্থী। বামপন্থের অনেকগুলো ফ্রেম আছে, ঠিক আছে। মানে অটোক্রাসি, কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি রাষ্ট্রকে ভালো করব এইভাবে, হ্যাঁ, ঠিক আছে, পৃথিবীতে যে পশ্চিমা মডেল উন্নয়নের বা পুঁজিবাদের, সেই মডেল থেকে আমি পাশ কাটায়, আমি এই যে মুজিববাদ বা বাকশাল, এইটাকে আপনি দেখবেন যে মানে এই যে আম্মান যেটা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমি বাকশাল জবাই দিলাম। 15ই আগস্টে যেটা করেছে সে বাকশাল জবাই দিয়েছে। আপনাদের কি মনে হয় যে এই ছোট ছোট ছেলেমেয়েরা বাকশাল মুজিববাদ এরা বুঝে শুনে এটা বলতেছে? এরা আসলে বোঝে যে মুজিববাদ কি, বাকশাল কি, এগুলো বুঝে বলতেছে? বা মুজিবের ভাস্কর্য ভাঙতে হবে, মুজিবের নাম সব কিছু নিশ্চিহ্ন করে দিতে হবে, এগুলো তারা খুব বুঝে শুনে করতেছে? মোটেও না, আমার সেটা মনে হয় না। তাহলে বাকশাল মুজিববাদ এটাকে একদম উপড়ে ফেলতে হবে, এটা আতঙ্ক। এটা আসলে কাদের আতঙ্ক, কাদের সমস্যা? বাংলাদেশের সাধারণ জনগণের সমস্যা এটা? আপনার কি তাই মনে হয় যে কারা চাপায় দিল যে তোমার এনিমি হচ্ছে বাকশাল, তোমার এনিমি হচ্ছে বঙ্গবন্ধু, তোমার এনিমি হচ্ছে 71? শেখ হাসিনা আমি এখানে ফ্যাক্টর মনে করতেছি না, তার কি হবে না হবে সেটা নিয়ে আমি কথা বলতেছি না। হ্যাঁ, তো ফলে আম্মান যে বাকশাল জবাই দিল, কেন বাকশাল এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? বিষয় হচ্ছে কি, মুজিববাদ, বাকশাল এগুলো অ্যানাদার ফর্ম অফ লেফটিজম, ঠিক আছে। মানে আপনি যদি বঙ্গবন্ধুর বইগুলো পড়েন, সবগুলো বই পড়েন, তার ছোটোখাটো কিছু কোটেশন লেখা, যেখানে যা পান, বক্তব্য সব শোনেন, বুঝেন, ইউ হ্যাভ টু বিলিভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ কমপ্লিটলি এ লেফটিস্ট। তো তার ফর্মটা ভিন্ন ছিল, সে মার্ক্সবাদকে কপি করতে চায়নি, মানে তার তো কিছু ক্রিয়েটিভিটি ছিল, মানে সে মানে হি ট্রাইড টু ক্রিয়েট হিজ ওন ওয়ে। তো ফলে আমি সে আলোচনায় যাব না, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের একটা যুদ্ধ এক্সট্রিমিজমের সাথে করতেই হতো। এখন সেই এক্সট্রিমিজমের সাথে যুদ্ধটা কেন প্রলম্বিত হলো? প্রলম্বিত হয়েছে কি, কেন? এই ঝুঁকিটা কেউ নিতে চায় না, এই ঝুঁকিটা কেউই নিতে চায়নি। এটা হচ্ছে বঙ্গবন্ধু 15ই আগস্ট তাকে সপরিবারে মেরে ফেলার পরে বিভিন্ন ফর্মে যে সেনা শাসনগুলো এসেছে, সেগুলো তো লালিত পালিত শাসন ব্যবস্থা। এর বাইরে গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা যখন এসেছে, তখন এই ঝুঁকিটা আসলে কে নেবে? এই ঝুঁকিটা কি বিএনপি নেবে? আমি এটা বিস্তারিত বলবো না, এখন বিএনপি সরকার ক্ষমতায় আছে, বিএনপি এই ঝুঁকিটা নেওয়া খুব মুশকিল, এটা খুব কঠিন। এটা বিশ্বাস করা যে বিএনপি উগ্রবাদের বিরুদ্ধে লড়বে বা যুদ্ধ ঘোষণা করবে, এটা বিশ্বাস করা, ভাবা বা সেটা কার্যকর করা আমার কাছে খুব তবে এবার একটা কিন্তু আছে, আমি সেই কিন্তুর দিকে যাই। তাহলে যুদ্ধটা করবে কে? মানে উগ্রবাদের বিরুদ্ধে একটা যুদ্ধ আপনাকে করতেই, বাংলাদেশ রাষ্ট্র যদি আপনি বিনির্মাণ করতে চান, তাহলে
এখন এখানে উগ্রবাদটা স্বতঃস্ফূর্ত কিনা সেটা কিন্তু একটা বিষয়, যে বাংলাদেশে যে উগ্রবাদটা, এই উগ্রবাদ কি স্বতঃস্ফূর্ত উগ্রবাদ না এটাকে সৃষ্টি করা হয়েছে? একটা বড় অংশ কিন্তু স্বতঃস্ফূর্ত। এখন বিষয়টা হচ্ছে কি, মানুষের যখন সাধারণ মানুষ খুবই সাধারণ, তাদের যখন ক্ষোভ থাকবে, সেই ক্ষোভটাকে আপনাকে বহিঃপ্রকাশ করতে দিতে হবে। সেই বহিঃপ্রকাশ করার অনেকগুলো মাধ্যম থাকে, তারা যে কোনো একটা মাধ্যমকে বেছে নেবে। যেহেতু এখানে বামপন্থাকে মেরে ফেলা হয়েছে, শুধু যে বামপন্থীদেরকে মেরে ফেলা হয়েছে বা তাদের কোণঠাসা করা হয়েছে তা কিন্তু না, বামপন্থাকেও বিভিন্নভাবে, বাকশালকে হত্যা করা মানে কিন্তু তাই। ঠিক আছে, যে এখানে মানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বা এই জাতীয় বামপন্থী দল যেগুলো, সেগুলো অনেক আগেই মৃতপ্রায়, বিলীন হয়ে যাওয়ার মুখে, বা সেগুলো বিকৃত এবং বিকৃত, মানে দুভাবে চিন্তা করতে পারেন। ফলে কিছু কর্মীদের মাঠে একটু দেখা যায়, কিন্তু মূলত এর যারা টপ লাইন, তারা হয়তো বিভিন্নভাবে সুবিধাপ্রাপ্ত এবং তারা ততটুকু আন্দোলনে জিয়ে রাখে যাতে মাঠ দখলে থাকে, অন্যরা এসে কার্যকরী কোনো বামপন্থা গড়ে না তোলে। ফলে তাদের নিয়ে বলার কিছু নাই এখানে। আমার মনে হয় যদি পশ্চিমাদের কোনো ভয় থাকে বা কোনো ধরনের বামপন্থা এখানে, তারা কোনো উদাহরণ পৃথিবীতে সৃষ্টি হতে দিতে চায় না, যে একটা রাষ্ট্র বাংলাদেশ যদি ধরেন মুজিব বাদ দিয়ে চলে, তাতে পশ্চিমাদের এত কি সমস্যা, এটা তো মাথায় আসতেই পারে না। মহাজনদের একটা বৈশিষ্ট্য আছে, এলাকার যে সর্দার, মাফিয়া, মাস্তান, ধরেন যে উপজেলা বা একটা ইউনিয়ন, তাদের একটা বৈশিষ্ট্য আছে, অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া, তাই না? বাসর ঘরেই বিড়াল মেরে ফেলা, যে বউয়ের সামনে বিড়ালকে কোপ দিয়ে 2 ভাগে ভাগ করে দিলাম, ওই বউ আর কোনো দিন কথা বলবে না, আমার জামাই তো খুব ভয়ঙ্কর মানুষ, মানে এটাই তো বিড়াল মারার গল্প। মানে তো ইউএসের যেটা হয়েছে, তাদের অর্থনীতি যদি টিকিয়ে রাখতে হয়, কোনো উদাহরণ বোধহয় তারা করতে দিতে চায় না, বা সৃষ্টি হয়ে গেলেও ওটা তাদের কাছে খুব নখদর্পণে থাকে, কি করা যায় এটা তারা ভাবে। তো ফলে বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার প্রতি যে প্রধান থ্রেট, পছন্দের রাষ্ট্র, পশ্চিমাদের পছন্দের রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে প্রধান থ্রেট কমিউনিস্ট পার্টি বা জাসদ, এগুলো কোনোটাই না। বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা, তাদের পছন্দের রাষ্ট্র ব্যবস্থার জন্য থ্রেট হচ্ছে মূলত থ্রেট হচ্ছে মুজিববাদ বা বাকশাল। সেই থ্রেট নিয়েই তারা মূলত কাজ করছে, এখন সেই কাজটাই চলছে। তো এর পরিণতি কি হতে পারে? আমি 3 ধরনের পরিণতি এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে, এই উগ্রবাদকে মোকাবেলা করতে হবে, রাষ্ট্রকে একটা যুদ্ধ ঘোষণা করতে হবে উগ্রবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে। ঠিক আছে, মানে আমার ধারণা, আমাকে আপনারা ভুল বুঝবেন না, আমি শান্তিপ্রিয় ধর্ম বা ধর্মচর্চা নিয়ে কিন্তু কোনো কথা বলছি না। আমি পার্সোনালি আমি খুব বিশ্বাস করি যে মানুষের আধ্যাত্মিক চর্চা মানুষকে পরিশোধিত করে, সুন্দর করে, মানুষের একটা আস্থা তৈরি করে ভেতরে, সেটি নিয়ে আমার কথা নয়। মানে আই বিলিভ ইন সুফিজম টু। ফলে আমার জায়গাটা, আমি হয়তো মারফতিবাদের মানুষ, আপনাদের শরীয়তি কথাবার্তা হয়তো আমি শুনতে চাইবো না, দিন শেষে আমি বুঝি যে মানুষকে আধ্যাত্মিক চর্চা করতে দিতে হবে, মানুষকে একটা আশ্রয় খুঁজতে দিতে হবে। তো আমি আমার কথাগুলো বুঝতে পারবেন এমন মানুষদের জন্য আমি বলতেছি, যে যেটা বলতেছিলাম, যে একটা যুদ্ধ বাংলাদেশ নামক রাষ্ট্রকে ঘোষণা করতেই হবে যদি রাষ্ট্র ব্যবস্থা বা বাংলাদেশকে চালাতে হয়, করতে হবে। তো সেটি আমার ধারণা বিএনপি কি করতে পারবে? মানে উগ্রবাদ জঙ্গিবাদদের বিরুদ্ধে বিএনপি একটা যুদ্ধ ঘোষণা করতে পারবে? মানে আমি যদি এটা 1 নম্বরে রাখি, যে বিএনপি যদি এটা বাংলাদেশকে অন্তত 10 বছর শাসন করতে চায় এবং ভালো কিছু উপহার দিতে চায়, এই যুদ্ধটা তাদের অনিবার্যভাবেই করতে হবে। আওয়ামী লীগ কিন্তু স্কিপ করেছে। আওয়ামী লীগ এটা বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে, হ্যাঁ, যে খুবই মানে ভয়ঙ্করভাবে চাপিয়ে দিয়ে গেছে। আমার তো এখনও মনে হয় যে আওয়ামী লীগ যা করেছে এটা সমঝোতার ভিত্তিতেই করেছে কিনা, মানে সব কিছু নাটক মঞ্চস্থ হয়েছে কিনা আমি জানি না, যে এটা আসলে ড্রামা ছিল কিনা, মানে 5 তারিখ আর 4 তারিখ বা সময়টা আসলে ড্রামাটিক কিনা। যাই হোক, মানে আওয়ামী লীগ বিএনপির ঘাড়ে কি একটা ট্রায়াল চাপায় দিয়ে গিয়েছে, নাকি প্রকৃতপক্ষে চাচ্ছে যে সেই যুদ্ধটা, সবচেয়ে খারাপ সময়টা বিএনপির হাতেই থাক, আমি জানি না সেটা অবশ্য। তবে বিএনপিকে কিন্তু যদি 10 বছর অন্তত ক্ষমতায় থাকতে হয়, এই যুদ্ধটা করতেই হবে। এটি 1 নম্বর। 2 নম্বর যেটা আছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ যে বলতেছে ডিসেম্বরে ফিরবে, ডিসেম্বরে তারা
হয়তো কোনো জায়গা থেকে গ্রিন সিগন্যাল আছে বা কিছু, আমেরিকা বা ভারত সবার সাথে সমঝোতা করে বা বাংলাদেশকে চাপ দিয়ে ইউএসএ তো আসলে সাপ হয়ে কাটে, ওঝা হয়ে ঝাড়ে, চাপ দিল বিএনপিকে যে কেন বিচারিক প্রক্রিয়া ঠিক রাখতে হবে বা আইনগত দিক ঠিক রাখতে হবে, তার দেশে তাদের সঠিকভাবে গ্রহণ করো, জেলে রাখো, কিন্তু নৃশংসতার দিকে বা সহিংসতার দিকে যাওয়া যাবে না। অথবা আওয়ামী লীগ চাইতে পারে আমরা আমাদের মতো করে 71 সালে যেভাবে যে ট্রেনিং নিয়ে এসে যুদ্ধ করেছি, আওয়ামী লীগ এটাকে ওই দৃষ্টিকোণ থেকে দেখারও একটা সম্ভাবনা আছে যে আমরা ইন্ডিয়ায় গিয়েছিলাম 71 সালে প্রশিক্ষণ নিতে, এসে যুদ্ধ করে দেশ উদ্ধার করেছিলাম, আবার দেশ সংকটে আছে, এটাকে মুক্তিযুদ্ধের ভাষায়ও তারা দেখতে চাইতে পারে যে বাংলাদেশকে আমাদের আবার উদ্ধার করতে হবে। সেই একটি দিকও আছে। এক নম্বরে হচ্ছে যে বিএনপিকে জনগণকে আস্থায় নিতে হবে, উগ্রবাদের বিরুদ্ধে যারা রাষ্ট্রকে আনস্টেবল করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয় জায়গা থেকে বাহিনীগুলো দিয়েই সেটা করতে হবে, সেটি একটা আছে, আমি সেটিকে সবচেয়ে ভালো মনে করি, সেটি প্রয়োজনীয় মনে করি। আরেকটি আছে যে আওয়ামী লীগ সমঝোতা করে দেশে ফিরবে, ঠিক আছে। আরেকটি আছে আওয়ামী লীগ এটিকে একটা যুদ্ধ মনে করবে, তারা এক ধরনের যুদ্ধ করতে চাইবে, সেই যুদ্ধটা অত্যন্ত বাজে যুদ্ধ হবে, রক্তক্ষয়ী যুদ্ধ হবে, এবং আমার ধারণা সে যুদ্ধে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার সম্ভাবনা কম। মুক্তিযুদ্ধে বিজয়ী হওয়া আর দেশের মধ্যে এটা যখন গৃহযুদ্ধের মতো হবে, সেটিতে আওয়ামী লীগ ঢুকে এসে আওয়ামী লীগ ক্ষমতা বিদ্রোহ করে নিয়ে ফেলতে পারবে, আমি সেটা মনে করছি না। তখন বিএনপির সাথে জামায়াত ইসলামী, ইসলামিক শক্তিগুলো, যে শক্তির বিরুদ্ধে এখন বিএনপিকে লড়তে হবে, সেই শক্তি কিন্তু তখন বিএনপির সাথে যোগ দিবে, বিএনপি আর সেই শক্তিকে তখন এক হয়ে যেয়ে আওয়ামী লীগের সাথে লড়বে। ফলে সেটি বাংলাদেশের জন্য সবচেয়ে খারাপ অবস্থা। আমার মনে হয় না সেই অবস্থা কেউ চাইবে, এবং আওয়ামী লীগ কেন এই যুদ্ধটা করতে চাইবে সেটিও আমার কাছে বোধগম্য না। ফলে সেটি খুব বাজে একটা বাস্তবতা। আমি সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ ফিরবে সেটি আমি জানি না সেইটা কতটুকু সম্ভব। এই তিনটার বাইরে এর চেয়েও একটা বাজে বাস্তবতা আছে, সেটি হচ্ছে যে যাদের বিরুদ্ধে যুদ্ধ করাটার কথা আমি বলছি, সেই উগ্রবাদীরাই রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিবে। সেটি নেওয়া কঠিন কিন্তু অসম্ভব না। সেটি বহিঃশক্তি যদি চায়, যুক্তরাষ্ট্র যদি চায় যে বাংলাদেশের ভূখণ্ড আমার লাগবে, এখানে আফগানিস্তানের মধ্যে আমার ঘাঁটি লাগবে, এখানে আমার সেনাবাহিনী প্রবেশ করাবো, এ ধরনের কোনো ইচ্ছা যদি থাকে, ভারত যদি মনে করে যে বাংলাদেশ হয়ে ওঠেনি, আবার আমাদের নিয়ন্ত্রণেও বাংলাদেশ থাকছে না, ফলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এটি ঢুকবে বা এটি আফগানিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্র হবে, এটি আমাদের জন্য একটা চাওয়া মন্দের ভালো, মানে হোক গে, এটাই হোক। এরকম যদি হয়, সেই সম্ভাবনার কথাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমাদের চাওয়া যেটাই হোক, বাংলাদেশ কিন্তু একটা অপশান বাদে বাংলাদেশ খুব সংকটে আছে। একটা অপশান হচ্ছে বিএনপিকে উগ্রবাদের সাথে লড়তে হবে, মানে রাষ্ট্রকে, এখন যে সরকার আছে সরকারকে, রাষ্ট্র তো কন্টিনিউয়াস, সরকার সাময়িক, সরকারকেই লড়তে হবে, সরকারকে উগ্রবাদের সাথে লড়তে হবে। সেই লড়াইটা যদি তারা না করতে চায় বা না করতে পারে, তাহলে বাকি অপশানগুলো মাথাচাড়া দিবে। একটু বাংলাদেশের জন্য এই মুহূর্তে আগামী 10-15 বছরের জন্য ভালো না। আপনি কোনোভাবে চাইতে পারেন না, আমি কোনোভাবে চাইতে পারি না যে 10,000 মানুষের, 20,000 মানুষের, লক্ষ লোকের একটা স্বাধীন দেশের মধ্যে জীবন যা গেছে অনেক অনেক, একটা মানুষের জীবন কেড়ে নিয়েও আমি কিছু চাই না। মানে আমার কাছে আমার নিজের ব্যক্তিগত মতামত যে বিএনপি বা বর্তমান সরকারকে এই লড়াইটা করতে হবে, উগ্রবাদের সাথে লড়াইটা করতে হবে। রংপুরে 4 খুন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কথাগুলো আমার আসলে বলা হয়ে গেছে, আমি সেই কথাগুলো আর আলাদাভাবে বলতে চাই না।